ডেটা সায়েন্স, মেশিন লার্নিং অনেক ব্রড একটা ফিল্ড। এই ডোমেইনগুলোতে যদি ভালো করতে চান আপনাকে শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখা উচিত। কি শিখবেন বা কি শিখবেন না, কতটুকু শিখবেন, এগুলো নিয়ে আমাদের মনে অনেক কনফিউশন। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত সেই কনফিউশনগুলোই ক্লিয়ার করে দেবো। তো আমি ওভারঅল একটা কোর্সের স্ট্রাকচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা টপিক আপনার শেখা উচিত এবং আপনি যেখান থেকেই পারেন এই টপিকগুলো শিখে নেবেন। তো সবার শুরুতেই আসবে হচ্ছে ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স। তো এইটা নিয়ে আমি এখন কথা বলতেছি না, আমি পরবর্তী নিয়ে কথা বলবো। অ্যান্ড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগবে, সেটা হতে পারে পাইথন। এবং পাইথন আসলে এই ফিল্ডে সিলেক্ট করার পিছনে অনেক রিজন আছে, সেটা নিয়ে আজকে আর কথা না বলি, বাট পাইথন লাগবে, এতটুকু জেনে রাখেন। তো আমি সরাসরি মেশিন লার্নিংয়ে চলে যাচ্ছি, যেহেতু আজকে আমাদের টপিক হইতেছে মেশিন লার্নিং নিয়েই মূলত আমরা কথা বলবো, যে স্পেসিফিকলি আসলে মেশিন লার্নিংয়ে আমরা কি শিখবো। হুট করে মেশিন লার্নিংয়ে ঢুকতে পারবো না, তার স্পেসিফিকলি অনেক রিজন আছে। তার মধ্যে ওয়ান অফ দেম হইতেছে মেশিন লার্নিং মডেলগুলো মূলত ডেটা নিয়ে কাজ করে। ওকে, তো যখন আপনি রিয়েল ওয়ার্ল্ড থেকে ডেটাকে কালেক্ট করে মেশিন লার্নিং মডেলকে ফিট করে দিয়ে যাবেন, তার আগে বেশ কিছু স্টেপ আছে। তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর স্টেপ হইতেছে ডেটাকে প্রি প্রসেস করা এবং ফিচার ইঞ্জিনিয়ারিং করা। ওকে, সেখান থেকেই মূলত শুরু করি। ফিচার ইঞ্জিনিয়ারিং আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটা ডেটা যখন আপনি সামহাউ কোনো রিসোর্স থেকে কালেক্ট করবেন, সেটা যে কোনো ফরম্যাটে থাকতে পারে। ওকে, র ডাটা নিয়ে যদি আপনি ডিল করতে চান, সেখানে অনেক টাইপের প্রি প্রসেসিং প্রয়োজন হয়। তো তার মধ্যে কিছু স্পেসিফিক প্রি প্রসেসিং টেকনিক আছে যেটা মূলত মেশিন লার্নিং এর জন্য গুরুত্বপূর্ণ। আমি সেই টেকনিকগুলোকেই এখানে হাইলাইট করছি, যেগুলো আপনার অবশ্যই লাগবে। ওকে, তার মধ্যে হইতেছে এনকোডিং বা বিনিং। তো দেখেন, যখন আপনি কোনো একটা ডেটা নিয়ে ডিল করবেন, সেটা যদি হয় ক্যাটাগরিক্যাল ডেটা, ক্যাটাগরিক্যাল মিনস আমি বুঝাইতেছি যে টেক্সট ডেটা। ওকে, এবং টেক্সট মানে বিষয়টা এরকম না যে সেটা সেন্টেন্স। ওকে, এটা জাস্ট নমিনাল ডেটা, যে কোনো কিছুর নাম হইতে পারে। ওকে, তো এই টাইপের ডেটা বা ইয়েস নো টাইপের ডেটা বা ট্রু ফলস টাইপের ডেটা। ওকে, সো এরকম ডেটা যদি আপনার ডেটা সেটে প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে এই ডেটাগুলোকে এনকোডিং করতে হয়। ওকে, তো এনকোডিং করার জন্য বেশ কিছু টেকনিক আছে, যেমন লেবেল এনকোডার আছে, ওয়ান হট এনকোডার আছে, অর্ডিনাল এনকোডার আছে, বাইনারি এনকোডিং আছে, ফ্রিকোয়েন্সি এনকোডিং। এটা ছাড়াও আরও বেশ কিছু এনকোডিং টেকনিক আছে, বাট এই কয়টা টেকনিক হইতেছে লাইক মেজর টেকনিক। ওকে, এবং তারপর আসতেছে বিনিং। তো বিনিংটা কি? বিনিং হইতেছে যে সামটাইমস আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের নিউমেরিক্যাল ডেটা নিয়ে হয়তো বা ডিল করবেন। তো ইন দিস কেস আপনাকে এরকম করা লাগতে পারে যে নির্দিষ্ট একটা গ্রুপকে আপনি নির্দিষ্ট একটা ক্লাসের মাধ্যমে রিপ্রেজেন্ট করবেন। তো সেক্ষেত্রে আপনার বিনিং এর কনসেপ্টটা লাগবে। সো এনকোডিং এন্ড বিনিং বোথ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর আসতেছে স্কেলিং অ্যান্ড ট্রান্সফরমেশন। স্কেলিং মানে হইতেছে যখন আপনি একটা নিউমেরিক্যাল ডেটা নিয়ে ডিল করবেন, তো নিউমেরিক্যাল ডেটাগুলো নর্মালি যদি অনেক বড় বড় সংখ্যা হয়, এগুলো নিয়ে ডিল করাটা যতটা না কঠিন, তার থেকে এগুলোকে যদি আমরা স্কেলিং করে নিয়ে আসি, মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসি, সেগুলো নিয়ে ডিল করাটা কম্পারেটিভলি সহজ। ওকে, আপনার রিসোর্স কম লাগবে এবং আপনি খুব ইজিলি অনেক ফাস্টার ক্যালকুলেশন করতে পারবেন। এবং নট অনলি দ্যাট, আপনার ডেটাতে যদি অনেক টাইপের সিজনাল ট্রেন্ড থাকে, তো এগুলোকে ট্রান্সফরমেশনের মাধ্যমে মানে প্রিপেয়ার করা যায়। আমরা স্কেলিং করব নট অনলি ফর লাইক ফাস্টার ক্যালকুলেশন করার জন্য, সামটাইমস এটাকে অনেক ম্যাসি ডাটাকে ক্লিন করার জন্য অনেক সময় স্কেলিং প্রয়োজন হইতে পারে। ওকে, সো এক্ষেত্রে আমি যে টেকনিকগুলো এখানে মেনশন করছি, সেগুলো হইতেছে স্ট্যান্ডার্ড স্কেলার আছে, মিনম্যাক্স স্কেলার আছে, রোবাস্ট আছে। রোবাস্ট স্কেলার হইতেছে মূলত আউটলায়ার যদি থাকে ডাটাতে, সেক্ষেত্রে। তারপর ম্যাক্সিমাম অ্যাবসোলিউট স্কেলার আছে, লগ ট্রান্সফরমেশন। তো লগ ট্রান্সফরমেশন ইজ ওয়ান অফ দ্য মেজর টেকনিক, যেটা আমরা মূলত আউটলায়ার ডেটাকে হ্যান্ডেল করার জন্য বা লেফট স্কিউড বা রাইট স্কিউড ডেটাকে হ্যান্ডেল করার জন্য মূলত আমরা ইউজ করে থাকি। তারপর পাওয়ার ট্রান্সফরমেশন আছে। সো এগুলো আসলে মানে কমন ট্রান্সফরমেশন টেকনিক। ওকে, সো আমাদের এগুলো সব শিখতে হবে। দেন আমাদের শিখতে হবে টেক্সট প্রি প্রসেসিং টেকনিক, কারণ সবসময় যে আমরা এরকম নমিনাল ডাটা নিয়ে কাজ করবো বিষয়টা এরকম না। অনেক সময় আমাদের টেক্সট থাকবে, সেন্টেন্স থাকবে। যেমন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান এবং সোশ্যাল মিডিয়ার যত কমেন্ট আছে সবগুলোকে স্ক্র্যাপিং করেন, তাহলে আপনি কি পাবেন? অনেক টাইপের টেক্সট পাবেন, কমেন্ট পাবেন, তাই না? এবং প্রত্যেকটা টেক্সটের কিন্তু একটা মিনিং আছে। সো এরকম মিনিংফুল টেক্সট নিয়ে যখন আপনি ডিল করতে যাবেন, তখন আপনার টেক্সট প্রি প্রসেসিং টেকনিক সম্পর্কে জানতে হবে। যেমন রেজেক্স জানতে হবে, স্টেমিং, ল্যামাটাইজেশন, টেক্সট নর্মালাইজেশন। ওকে, তারপর যখন আপনি একটা টেক্সটকে প্রি প্রসেস করার পরে টেক্সটকে টোকেনাইজেশন করতে হবে। ওকে, এবং টোকেনাইজেশন আসলে অনেক টাইপের টেকনিক আছে। হ্যাঁ, তো সেই সম্পর্কে আপনাকে আইডিয়া নিতে হবে। তারপর যখন আপনি প্রি প্রসেস করতে যাবেন, তখন এখানে অনেক টাইপের নয়েজ থাকতে পারে, লাইক
স্টপ ওয়ার্ড থাকতে পারে, কিছু ওয়ার্ড থাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যেগুলো আসলে ইম্পর্টেন্ট না, সেগুলো আপনি রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। সো এতে করে আপনার ইউনিক ওয়ার্ডের সংখ্যা কমবে, ওকে, আপনার ডেটার শেপটা ছোট হয়ে আসবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের স্টপ ওয়ার্ডগুলোকে রিমুভ করতে হয়। তারপর আপনার যদি আপনার সেন্টেন্সে যদি পাংচুয়েশন থাকে সেগুলোকে রিমুভ করতে হয়, ওকে। কারণ যখন আপনি লাইক ডেটাকে কমপ্লিটলি প্রিপ্রসেস করে ফেলবেন, নেক্সটে আপনাকে ভেক্টরে রিপ্রেজেন্ট করতে হয়, ওকে। সো অনেক টাইপের ভেক্টরাইজেশন টেকনিক আছে, যেমন ধরেন যদি আমি কিছু মেনশন করি এখানে, যেমন কাউন্ট ভেক্টরাইজার আছে, TF-IDF আছে, ওয়ার্ড টু ভেক আছে, বার্ট এমবেডিং আছে, এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য মেজর টেকনিক। সো সবার শুরুতে আমরা কি করব, টেক্সট প্রিপ্রসেসিং এর ক্ষেত্রে সবার শুরুতে আমরা টেক্সটকে প্রিপ্রসেস করব, নয়েজ রিমুভ করব, করার পরে ফাইনালি আমরা এটাকে ভেক্টরে রিপ্রেজেন্ট করব, ওকে। তো এটা গেল হইতেছে টেক্সট ডাটা নিয়ে কথাবার্তা। এর আগে আমরা দেখছি সেটা হইতেছিল সেটা ছিল নর্মাল ডাটা, যেগুলো নমিনাল টাইপের ডাটা, বা সেটা হইতে পারে যে কোনো টাইপের ইয়েস নো টাইপের ডাটা, সেগুলোর ক্ষেত্রে, ওকে। সো টেক্সটের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তো টেক্সট নিয়ে আমরা একটা কথা বললাম, টেক্সট প্রিপ্রসেসিং আমরা শিখতে হবে। তারপর দেখেন, আমরা যে সবসময় লো ডাইমেনশনে কাজ করবো ব্যাপারটা এরকম না। সামটাইমস আমাদের হাই ডাইমেনশনে কাজ করা লাগতে পারে। ধরেন আমাদের ফিচারের সংখ্যা অনেক বেশি, তখন আমরা কি করব? এর জন্য আমাদের লাগবে হইতেছে ডাইমেনশন রিডাকশন টেকনিক। যেমন এর মধ্যে ওয়ান অফ দেম হইতেছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এবং এটা ছাড়াও আরও অনেক টাইপের টেকনিক আছে, যেমন ফিল্টার মেথড আছে, এমবেডেড মেথড আছে, র্যাপার মেথড আছে, এগুলো সবই হইতেছে ডাইমেনশন রিডাকশন টেকনিক, ওকে। সো এই সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে, ওকে। তারপরে আমাদের ডেটাতে এমন কিছু ডেটা প্রেজেন্ট থাকতে পারে যেখান থেকে মূলত ফিচার ক্রিয়েট করা যায়, ওকে। ফিচার ক্রিয়েট করা যায় মানে, আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরেন আপনার কাছে ডেট আছে, ডেটগুলো হইতেছে এরকম স্টাইলে যে প্রথমে দিন, তারপর মাস, তারপরে বছর, ওকে। তো আপনি চাইলে দিনটাকে আলাদা একটা কলাম তৈরি করতে পারেন, মাসটাকে আলাদা একটা কলাম তৈরি করতে পারেন, বছরটাকে আলাদা একটা কলামে তৈরি করতে পারেন। সো আপনি কিন্তু একটা কলাম থেকে 3টা কলাম তৈরি করছেন, ঠিক আছে। সো এটাকে বলা হয় ফিচার ক্রিয়েশন। এবং এটা যে শুধু ডেটের ক্ষেত্রেই আমরা করতে পারি বিষয়টা এরকম না, আমরা চাইলে অন্য ডেটার ক্ষেত্রেও আমরা এটা তৈরি করি। লো ডাইমেনশন থেকে যখন আমরা হায়ার ডাইমেনশনে যাই, তখন মূলত আমাদের ফিচার ক্রিয়েট করতে হয়, ওকে। তো আপনারা যারা পলিনোমিয়াল রিগ্রেশনে কাজ করছেন বা কাজ করবেন ফিউচারে, তখন হয়তো দেখতে পারবেন কিভাবে আমরা লো ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনে যাই, অথবা আপনারা যখন সাপোর্ট ভেক্টর মেশিনে যাবেন, কার্নেল ট্রিক দেখবেন, তখনও আপনারা এটা দেখতে পারবেন, ঠিক আছে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফিচার ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা যদি নর্মালি কিছু টেকনিক আইডিয়া দিই, সেই ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি অনেক টাইপের কম্বিনেশন করে আমরা ক্রিয়েট করতে পারি। তারপর অনেক টাইপের ফিচার ইন্টারাকশনের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, তারপর অ্যাগ্রিগেশনের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, এবং এটা ছাড়াও আরো বিভিন্নভাবে ফিচার ক্রিয়েট করা যায়, ওকে। এটা পসিবল। সো ফিচার ক্রিয়েশন হচ্ছে ওয়ান অফ দ্য মেজর স্কিল, যেটা আমাদের মেশিন লার্নিং এর আগেই লাগবে এগুলো, ওকে। তারপর দেখেন, আপনি এমন একটা ডাটা সেট নিয়ে কাজ করতেছেন যে ডাটা আসলে ইমব্যালেন্সড মানে হইতেছে, ধরেন আপনি যে ডাটা নিয়ে কাজ করতেছেন সেখানে হয়তো 2 টাইপের ক্লাস প্রেজেন্ট আছে, ইয়েস ক্লাস এবং নো ক্লাস। এবং ইয়েস ক্লাসের সংখ্যা হয়তো বা 80% টোটাল ডাটাতে, এবং নো ক্লাসের সংখ্যা হয়তো বা 20%। সো দেখেন, এখানে কিন্তু একটা ইমব্যালেন্স একটা ব্যাপার আছে। সো এই ধরনের ডেটা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে যে ক্লাসের সংখ্যাটা বেশি, সো যে ডেটাটা বেশি প্রেজেন্ট থাকবে, নর্মালি মডেলটা তার দিকে বায়াসড থাকবে, ওকে। সো এটা করা যাবে না। আমাদের কি করতে হবে? আমাদের অলওয়েজ ডেটাকে ব্যালেন্স রাখতে হবে, তারপর মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে হবে। সো ইমব্যালেন্স মডেলকে কিভাবে ব্যালেন্স বানাইতে হয়, এটা ওয়ান অফ দ্য মেজর টেকনিক। কিছু স্কিল আছে এখানে, যেমন লাইক আন্ডার স্যাম্পলিং টেকনিক আছে, ওভার স্যাম্পলিং আছে, তারপর সিনথেটিক মাইনরিটি ওভার স্যাম্পলিং টেকনিক উইথ টোমেক লিঙ্ক আছে। সো দিস টেকনিক্স আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি কমন। সো এগুলো আপনাদের শিখতে হবে। অ্যান্ড উপরে যে আমরা এতগুলো কথা বললাম, এনকোডিং বললাম, স্কেলিং বললাম, টেক্সট প্রিপ্রসেসিং বললাম, ডাইমেনশনাল রিডাকশন বললাম, ফিচার ক্রিয়েশন বললাম, তারপর ইমব্যালেন্স ডেটা সেট হ্যান্ডেলিং বললাম, এগুলো সব কিছুই আপনি ইমপ্লিমেন্ট করবেন হইতেছে পাইথনের মাধ্যমে। সো এইটা ইমপ্লিমেন্ট করতে গেলে পাইথনের কিছু লাইব্রেরি হেল্প নিতে হবে। সেই লাইব্রেরিগুলো হইতে পারে পান্ডাস, নামপাই, এনএলটিকে, আইএমবি লার্ন, স্ট্যাটস মডেল, সাইকিট লার্ন। তো অলমোস্ট মোস্ট অফ দ্য টেকনিকই আসলে এই ধরনের লাইব্রেরিগুলোতে প্রেজেন্ট আছে, ওকে। সো এই মডিউলগুলো নিয়ে আমাদের মতো কাজ করতে হবে, ঠিক আছে। এগুলো গেল হইতেছে মেশিন লার্নিং শুরু করার আগের বিষয়, ওকে। সো আমাদের ডাটা প্রিপ্রসেসিং অ্যান্ড ফিচার ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব ভালো একটা আইডিয়া থাকা উচিত বা থাকতে হবে মেশিন লার্নিং শুরু করার আগে, ওকে। এবার আসি আমরা মেশিন লার্নিংয়ে। তো যখন আমরা মেশিন লার্নিংয়ে এন্টার করব, তো এক্ষেত্রে আমাদের মানে মেইনলি
আমরা যদি বলি এইভাবে সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড লার্নিং, এটা নিয়ে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আসলে এই দুইটা কনসেপ্ট বেশি রিলেভেন্ট। আমি রেইনফোর্সমেন্ট লার্নিং এর কথা এখানে গেলাম না, কারণ এটা আসলে ডিপ লার্নিং এর ভিতরে চলে আসে। সো সুপারভাইজড অ্যান্ড আনসুপারভাইজড নিয়ে যদি কথা বলি, তো সুপারভাইজডের ভিতরে আপনি মেজর দুইটা ক্যাটাগরি পাবেন, একটা হইতেছে রিগ্রেশন, একটা হইতেছে কি ক্লাসিফিকেশন। তো রিগ্রেশনের ক্ষেত্রে আপনার যে অ্যালগোরিদমগুলো কমন বা লাগবে ইম্পর্টেন্ট, তার মধ্যে ওয়ান অফ দেম হইতেছে লিনিয়ার রিগ্রেশন, তারপরে আছে পলিনোমিয়াল রিগ্রেশন, তারপর সেখান থেকে আসবে হইতেছে ল্যাসো অ্যান্ড রিডস রিগ্রেশন, তারপর আছে এলাস্টিক নেট। ওকে, তো এগুলো সবই হইতেছে লিনিয়ার অ্যান্ড পলিনোমিয়াল রিগ্রেশন রিলেভেন্ট, বা যদি হাই ডাইমেনশন স্পেসে আপনি কাজ করেন সেই রিলেভেন্ট। তারপরে আছে সাপোর্ট ভেক্টর রিগ্রেসর, কেএনএন রিগ্রেসর, যেগুলো মূলত ডিস্টেন্স বেসড অ্যালগোরিদম। তারপর বুস্টিং রিগ্রেসর আছে, বিভিন্ন টাইপের বুস্টিং অ্যালগোরিদম আছে, সেগুলোও রিগ্রেশন অ্যালগোরিদম আছে। তারপর র্যান্ডম ফরেস্ট, এটা হচ্ছে ব্যাগিং অ্যাপ্রোচ, বাট এরও রিগ্রেশন আছে। সো এই রিগ্রেশনগুলো সম্পর্কে আপনাদের খুব ভালো আইডিয়া থাকতে হবে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমাদের শিখতে হবে হইতেছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনে যদি আমরা যাই, সেক্ষেত্রে কিছু মডেল আছে ট্রি বেসড মডেল। ওকে, তো ট্রি বেসড মডেলের মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে ডিসিশন ট্রি, তারপর র্যান্ডম ফরেস্ট, এক্সট্রিস ক্লাসিফায়ার, গ্রেডিয়েন্ট বুস্টিং, তারপর এক্সজি বুস্ট, অ্যাডা বুস্ট, লাইট জিবিএম, ক্যাট বুস্ট, সবই হইতেছে ট্রি বেসড মডেল। ওকে, তো এই অ্যালগোরিদমগুলো খুব ভালোভাবে আমাদের শিখতে হবে। ওকে, অ্যান্ড ট্রি বেসড ছাড়াও আরও কিছু ক্লাসিফায়ার আছে, যেমন কেএনএন ক্লাসিফায়ার আছে, লজিস্টিক রিগ্রেশন আছে, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার আছে, নাইভ বেসড ক্লাসিফায়ার আছে, তারপর কিছু এনসেম্বল লার্নিং আছে। এনসেম্বল লার্নিং এর মধ্যে আসলে আমি অলরেডি কিছু আলোচনা করছি, সেগুলোই পড়বে, যেমন ব্যাগিং আছে, বুস্টিং আছে। তো ব্যাগিং এর ভিতরে কিছু আছে, যেমন র্যান্ডম ফরেস্ট, লাইক এক্সট্রিস ক্লাসিফায়ার, এগুলো হচ্ছে ব্যাগিং। তারপর বুস্টিং এর ভিতরে যেমন আছে এক্সজি বুস্ট, অ্যাডা বুস্ট, এগুলো অলরেডি আমি বলে আসছি। তো এগুলো আছে। তারপর স্ট্যাকিং, ভোটিং, সো এগুলো হচ্ছে ডিফারেন্ট টেকনিক। তো এই টেকনিকগুলো সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে। তো যদি আপনি এই টেকনিকগুলো সম্বন্ধে খুব ভালোভাবে আইডিয়া নেন, তাহলে আপনার মূলত রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন দুই ধরনের মেশিন লার্নিং টেকনিক সম্বন্ধেই আপনার আইডিয়া হয়ে যাবে। ওকে, তো এখন তার নেক্সট স্টেপ কি? এখন নেক্সট স্টেপ হলো, আপনি যে এই যে ক্লাসিফায়ার বা রিগ্রেসর যে আপনি দিয়ে মডেলকে ট্রেন করলেন, এই মডেলটা আসলে কতটা ভালো পারফরমেন্স করতেছে। ওকে, তো সেগুলোকে ইভালুয়েট করার দরকার আছে না? অবশ্যই আছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের নেক্সটে যাইতে হবে কি, মডেলকে ইভালুয়েশন করা। তো মডেল ইভালুয়েশন করতে গেলে বেশ কিছু টাইপের ক্রাইটেরিয়া আছে, যেগুলোর মাধ্যমে আমরা মডেলকে ইভালুয়েট করতে পারি। যেমন ধরেন বায়াস ভেরিয়েজ ট্রেড অফ, তারপর ক্রস ভ্যালিডেশন টেকনিক, কনফিউশন ম্যাট্রিক্স, যেটা শুধুমাত্র ক্লাসিফিকেশনের জন্য, তারপর হইতেছে রিগ্রেশনের জন্য আছে এমএসসি, এমএই, এগুলা। ওকে, তো আমরা একটু দেখি এমএসসি, এমএই, আর এমএসসি, আর স্কোয়ার্ড ভ্যালু অ্যাকিউরেসি, যেগুলো মানে যাকে বলা হয়। তো এই টেকনিকগুলো আমাদের জানতে হবে। ওকে, আর কনফিউশন ম্যাট্রিক্সের ভিতরে আমরা বেশ কিছু স্পেসিফিক টপিক পাবো, যেমন অ্যাকিউরেসি, তারপর হচ্ছে এইউসি, আরওসি, তারপর F1 স্কোর, F1 মেজর। ওকে, সো এগুলো হইতেছে সব টেকনিক, লাইক এগুলো হইতেছে লাইক নট এক্স্যাক্টলি টেকনিক, এগুলো হচ্ছে মেট্রিক। ওকে, মেট্রিক, যেগুলোর মাধ্যমে আপনি একটা মডেল কত ভালো পারফরমেন্স করতেছে সেগুলো আপনি ইভালুয়েট করতে পারবেন। ওকে, সো ক্রস ভ্যালিডেশনের ভিতরে যদি আসি, বিভিন্ন রকমের টেকনিক আছে, কে ফোল্ড আছে, স্ট্রাটিফাইড কে ফোল্ড আছে, লিভ ওয়ান আউট আছে, টাইম সিরিজ স্প্লিট আছে। সো এগুলো সবই হইতেছে কি ক্রস ভ্যালিডেশন টেকনিক। তো আপনার একটা মডেল, সেটা হইতে পারে রিগ্রেশন, হইতে পারে ক্লাসিফিকেশন, সে কত ভালো পারফরমেন্স করতেছে সেগুলোকে ইভালুয়েট করতে গেলে আমাদের এই টেকনিকগুলো সম্বন্ধে খুব ভালো আইডিয়া থাকতে হবে। ওকে, সো এই টেকনিকগুলো আমাদের অবশ্যই লাগবে বা আমাদের অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, সো আমরা মডেল ইভালুয়েশন টেকনিক সম্বন্ধে একটা আইডিয়া পাইলাম। এখন দেখেন, আমরা প্রথমে কি করছি, সুপারভাইজ টেকনিক নিয়ে কথা বলছি। সুপারভাইজটা আমরা রিগ্রেশন দেখলাম, ক্লাসিফিকেশন দেখলাম, তারপরে কিভাবে সুপারভাইজড মডেলগুলোকে ইভালুয়েট করতে হয় সেটা নিয়েও আমরা কথা বললাম। এবার আমরা একটা আনসুপারভাইজড নিয়ে কথা বলি। তো আনসুপারভাইজড হইতেছে এমন কিছু টেকনিক যেখানে মূলত ডেটার লেভেল থাকে না। ওকে, তো এর মধ্যে আসলে অনেক টাইপের টেকনিক আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর টেকনিক হইতেছে ক্লাস্টারিং, তারপর প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, যেটা মূলত হাই ডাইমেনশন থেকে লোয়ার ডাইমেনশন নিয়ে সাধারণত ইউজ করা হয়। তো ক্লাস্টারিং এর ভিতরে শুধু যে কেমিন্স ক্লাস্টার আছে, নট লাইক দ্যাট, এখানে হায়ারার্কিক্যাল ক্লাস্টার আছে, তারপর ডিবিএস স্ক্যান আছে, আরো বিভিন্ন টাইপের ক্লাস্টারিং টেকনিক আছে। ওকে, তো আমি সবগুলো স্পেসিফিকভাবে নাম মেনশন করি নাই, বাট সবগুলো আসলে যেহেতু ক্লাস্টারিং টেকনিক, সো দ্যাট আমি ক্লাস্টারিং লিখে রাখছি। ওকে, তো এগুলো হইতেছে কি সুপারভাইজড এবং আনসুপারভাইজড টেকনিক। এখন এগুলো গেলে হইতেছে কি নর্মাল মেশিন লার্নিং এর বেসিক্স। তো
তো এই সকল টেকনিক যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন বা ভালোভাবে বুঝেন, তাহলে আপনার মেশিন লার্নিং কভার হয়ে যাবে। মানে অলমোস্ট বলা যায় যে হ্যাঁ, মেশিন লার্নিং আপনি পুরোপুরি কভার হয়ে গেছে। এবার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হইতেছে ডিপ লার্নিং। দেখেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে ডিল করেন, নর্মাল এক্সেল ফাইলে ডেটা আছে সেগুলো আপনি ডিল করতেছেন, সো তখন হয়তো বা আপনি স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং ইউজ করবেন। বাট যখন আপনার এমন কিছু টেকনিক আসবে, যেমন স্পেশাল টেকনিক আমি যদি বলি, ফর এক্সাম্পল আপনি একটা ইমেজ নিয়ে কাজ করতেছেন, তখন কি করবেন? আপনি যে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংয়ে ইমেজ নিয়ে কাজ করতে পারবেন না, নট লাইক দ্যাট, বাট অ্যাকিউরেসির একটা বিষয় আছে। তো অ্যাকিউরেসি আসলে ডিপ লার্নিংয়ে ভালো আসবে। বা আপনি যদি সিকোয়েন্স মডেল নিয়ে কাজ করেন, সিকোয়েন্স মডেল মানে আমি বুঝিয়ে দিচ্ছি যে ধরেন টেক্সট ডাটা বা টাইম সিরিজ ডাটা, হ্যাঁ, বা ভিডিও, তো এগুলো হচ্ছে সিকোয়েন্স ডেটা। সো সিকোয়েন্স ডেটার জন্য আসলে সিকোয়েন্স মডেল ভালো। তো সেক্ষেত্রে আপনাকে ডিপ লার্নিংয়ে যাইতেই হবে। সো আপনি যখন একটা জবকে ফোকাস করবেন বা একটা কোম্পানি আপনাকে হায়ার করবে, তখন শুধুমাত্র একটা কাজের জন্য আপনাকে কিন্তু হায়ার করবে না। সেই জন্য একটা কোম্পানি সবসময় দেখে যে আপনার আসলে বেসিক কতটা স্ট্রং। কারণ কোম্পানিতে আজকে হয়তো বা একটা চ্যাটবোর্ডের কাজ আছে, কালকে হয়তো বা একটা কম্পিউটার ভিশনের কাজ থাকবে, তারপরের দিন হয়তো বা অন্য কোনো একটা প্রজেক্ট থাকবে, তারপর দিন হয়তো নর্মাল রিগ্রেশনের কাজ থাকবে। সো আপনি যে সবসময় একই ধরনের কাজ করবেন, নট লাইক দ্যাট। সো কোম্পানি যখন আপনাকে হায়ার করবে, তখন আপনাকে সবসময় আপনার বেসিক কত স্ট্রং সেটার উপর বেচ করে আপনাকে হায়ার করবে এবং আপনার প্রজেক্ট দেখবে, ঠিক আছে? যদিও এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, বাট এটি আসলে কমন অ্যাপ্রোচ। ওকে, তো দেখেন, আপনি যদি এই ফিল্ডে 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত ভালোভাবে শিখতে চান, তাহলে এই টপিকগুলো আপনি কখনোই ইগনোর করতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো বা ভবিষ্যতে জেনারেটিভ এআই নিয়ে কাজ করবেন, বাট শুধুমাত্র জেনারেটিভ এআই এর এক্সপার্টিস দিয়ে হয়তো বা সব কোম্পানি আপনাকে হায়ার করবে না। কারণ আপনার জেনারেটিভ এআই এ যদি আপনি ভালো হইতে চান, অবশ্যই আপনার বাই ডিফল্টভাবে এগুলো শিখতে হবে। যেমন আপনার অবশ্যই ডেটা প্রিপ্রসেসিং টেকনিকের মধ্যে টেক্সট প্রিপ্রসেসিং খুব ভালোভাবে শিখতে হবে। এই টেকনিকগুলো আপনাকে অবশ্যই আগের থেকে শিখে থাকতে হবে। যদি আপনার এগুলো না থাকে, তাহলে আপনি হয়তো জেনারেটিভ এআই নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারবেন না। তার মানে আপনি জেনারেটিভ এআইতে ভালো কিছু করতে চাইলেও বাই ডিফল্ট আপনার অটোমেটিক্যালি এই টেকনিকগুলো শেখা লাগবে। ওকে, সো একটা স্টেপ মেনটেন করে নেক্সটের দিকে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। ওকে, তো আমাদের মেশিন লার্নিং নিয়ে মোটামুটি আমার কথা বলা শেষ। এখন আমরা একটু ডিপ লার্নিং এর দিকে যাই। দেখেন, ডিপ লার্নিং এ যদি আসি, ডিপ লার্নিং এর কমন কি কি টেকনিক আছে বা কি কি টপিক আছে যেগুলো আপনাকে শিখতে হবে বা শেখা উচিত। সবার শুরুতে আসি বেসিক্স। বেসিক কি কি আছে ডিপ লার্নিং এ যেগুলো আপনার শেখা দরকার? তো সবার শুরুতে আমরা কথা বলবো এএনএন নিয়ে বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে। ওকে, তো এএনএন এর আর্কিটেকচারটা আমাদের খুব ভালো বুঝতে হবে, কারণ এএনএন হইতেছে একেবারে বেসিক লেভেলের একটা নেটওয়ার্ক। তো এখানে ফরওয়ার্ড পাস কেমনে কাজ করে, ব্যাকওয়ার্ড পাস কেমনে কাজ করে, বা নর্মাল এএনএন এর আর্কিটেকচারটাই বা কেমন, এখানে নিউরন কি, ইনপুট আউটপুট লেয়ার কি, হিডেন লেয়ার কি, হ্যাঁ, প্রত্যেকটা টপিক সম্বন্ধে খুব ভালো আইডিয়া নিতে হবে। তারপরে ইনসাইট এএনএন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার যখন আপনি কাজ করতে যাবেন, তখন অ্যাক্টিভেশন ফাংশন আসবে, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভেশন ফাংশন, যেমন রেলু আছে, সিগময়েড আছে, সফটম্যাক্স, ট্যানএইস, তারপর লিনিয়ার, সুইস, হ্যাঁ, তারপর রেলুর অনেক লাইক ভ্যারিয়েন্ট আছে, হ্যাঁ, যেমন লিকি রেলু আছে। সো এরকম অনেক টাইপের ভ্যারিয়েন্ট আছে। সো এগুলো সম্বন্ধে আমাদের খুব ভালো আইডিয়া নিতে হবে। বা অ্যাক্টিভেশন ফাংশন আসলে কাজ কি, কিভাবে লিনিয়ার ডাটাকে নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস করে অ্যাক্টিভেশন ফাংশন, এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝা লাগবে। ওকে, তারপরে ধরেন ডিফারেন্ট কাইন্ড অফ লস ফাংশন বা কস্ট ফাংশন আছে, যেমন রিগ্রেশনের জন্য একরকম বা ক্লাসিফিকেশনের জন্য আলাদা। সো যেমন আপনি যদি ডিপ লার্নিং দিয়ে যদি রিগ্রেশনের কাজ করতে চান, সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এমএসসি, এমএই এগুলো আপনার ভালোভাবে জানতে হবে, যেটা অলরেডি আমি মেশিন লার্নিং এর কথা বলছি। দেখেন, এগুলো কিন্তু একটা রিলেভেন্ট। তার মানে মেশিন লার্নিং এ যদি আপনি এমএসসি, এমএই এই কনসেপ্টগুলো ভালোভাবে শিখে যান, তাহলে কিন্তু ডিপ লার্নিং এ এসে আপনার নতুন করে শিখা লাগতেছে না। ওকে, তারপর আপনি যদি লজিস্টিক রিগ্রেশন খুব ভালোভাবে শিখে যান মেশিন লার্নিং এ, তাহলে হয়তো আপনার এখানে অ্যাক্টিভেশন ফাংশন আর ওইভাবে ভালোভাবে শিখা লাগবে না, কারণ অলরেডি আপনি জানেন। মানে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা মূলত লজিস্টিক রিগ্রেশনের উপর বেস করেই তৈরি করা। সো এগুলো কিন্তু সবকিছু রিলেভেন্ট। তার মানে আপনি কোনো কিছুই কিন্তু বিষয়টা এরকম না যে নেক্সট ইয়ার কাজে লাগবে না, অবশ্যই লাগবে। নেক্সট হয়তো বা অন্যভাবে কাজে লাগবে, বাট লাগবে। সো প্রত্যেকটা কনসেপ্ট আসলে ইম্পর্টেন্ট। তো লস ফাংশন সম্বন্ধে যদি আপনি আইডিয়া ভালোভাবে নেন, এটা আপনার ফিউচারের কাজে লাগবে। বা যখন আপনি অন্যান্য লাইক প্রজেক্ট করতে যাবেন, তখন আপনার তো এটা লাগবেই। বাট এটা ছাড়াও এই কনসেপ্টগুলা শুধুমাত্র হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং সীমাবদ্ধ এমনটা না, এটা রিয়েল লাইফে বিভিন্ন রকমের কাজ করতে গেলে, স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন রকম কাজ করতে গেলেও লাগবে। ওকে, তো লস ফাংশন আসলে খুব ইম্পর্টেন্ট। এবং
আপনি যদি ক্লাসিফিকেশন মডেলের ক্ষেত্রে লস ফাংশনের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আসবে ক্রস এন্ট্রপি। এখানে বাইনারি ক্রস থাকতে পারে বা ক্যাটাগরিক্যাল ক্রস থাকতে পারে। বাইনারি ক্রস মূলত ইউজ করা হয় হইতেছে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করা হয় মূলত মাল্টিপল ক্লাস থাকলে তার জন্য। ওকে, সো কস্ট ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর একটা মডেল আপনি তৈরি করতেছেন, একটা মডেল তৈরি করার পরে সেই মডেলটাকে অপটিমাইজ করবেন কেমনে, হ্যাঁ, এর জন্য মডেলের অপটিমাইজার আছে, যেমন বিভিন্ন রকম অপটিমাইজার আছে, যেমন স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে, অ্যাডাম আছে, আরএমএস প্রব আছে, এএমএস প্রব, অ্যাডা ডেল্টা, হ্যাঁ। তো এগুলো সবই হইতেছে কি অপটিমাইজার। এবং নট অনলি দ্যাট, এটা ছাড়াও আছে। ওকে, সো আমি আর লাইক মোমেন্টাম, নেস্টার অফ মোমেন্টাম এগুলো নিয়ে কথা বলতেছি না। এগুলো আপনারা যদি অপটিমাইজার নিয়ে স্টাডি করতে যান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। ওকে, তারপর বেসিক কিছু আরো কনসেপ্ট আছে, যেমন ফরওয়ার্ড পাস কি, ব্যাকওয়ার্ড পাস কি, ইপক কি, ব্যাচ সাইজ কি, তারপর লার্নিং রেট কি, লার্নিং রেট বাড়লে কি হয়, কমলে কি হয়, তারপর ডাইং রেলু প্রবলেম কি, হ্যাঁ, তারপর হইতেছে ওভারফিটিং প্রবলেম কি, আন্ডারফিট প্রবলেম কি, রেগুলারাইজেশন কি কাজ করে, ড্রপ আউট কি কাজ করে, সবকিছু আমাদের বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টগুলো আমাদের নিতে হবে। ওকে, তারপর এখানে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কখন হয়, এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম কখন হয়, তারপর গ্রেডিয়েন্ট ক্লিপিং কি জিনিস, হ্যাঁ, এগুলো আপনি যখন পড়তে যাবেন তখন অটোমেটিক চলে আসবে। তো এই কনসেপ্টগুলো আপনাকে নিতে হবে ডিপ লার্নিংয়ে। ওকে, যখন আপনার এই বেসিক কনসেপ্টগুলো নেওয়া শেষ হবে, তারপরে আপনাকে চাইতে হবে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ হইতেছে লাইক ডোমেন ওয়াইজ। ডোমেন ওয়াইজ মানে যদি ধরেন আপনি ইমেজ ডাটা নিয়ে কাজ করেন, শুধুমাত্র ইমেজ, তাহলে এক্ষেত্রে একটা খুবই ভালো একটা অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমটা আপনাকে শিখতেই হবে। এটা ছাড়া আপনি কখনোই কোনো ইমেজ নিয়ে কাজ করতে পারবেন না। সেটা হইতেছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন। ওকে, মনে রাখবেন সিএনএন হইতেছে এমন একটা অ্যালগোরিদম যেটা মূলত ব্যাকবোন বলা হয়, যেটা মূলত ইমেজ বা কম্পিউটার ভিশনের ব্যাকবোন বলা হয়। তো সিএনএন খুব ভালোভাবে আপনাকে শিখতে হবে। ওকে, তো আমি ইমেজ প্রসেসিং এবং ইমেজ ক্লাসিফিকেশন উইথ সিএনএন আমি দুইটা সেগমেন্টে ভাগ করছি। তো ইমেজ প্রসেসিং এর ভিতরে ডিফারেন্ট কাইন্ড অফ টেকনিক আপনাকে শিখতে হবে, যেমন নর্মালাইজেশন, ডাটা অগমেন্টেশন, যদি ইমেজের সংখ্যা কম থাকে সেটা কিভাবে বাড়ানো যায়। ওকে, তারপর ডিফারেন্ট কালার কনভার্সন, লাইক এটা প্রিভিয়াসলি ধরেন আছে হইতেছে লাইক 1 চ্যানেল, সেটা থেকে কিভাবে 3 চ্যানেলে যাওয়া যায়, হ্যাঁ, তারপর কিভাবে আরজিবিতে যাওয়া যায়। তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের শিখতে হবে, কারণ এক এক ধরনের মডেল এক এক ধরনের ইনপুট এক্সপেক্ট করে। সো মডেলের ইনপুটের এক্সপেকটেশনের উপর বেচ করে আমরা কালার কনভার্সন করি। তো দিস ইজ ইম্পর্টেন্ট। তারপর আপনাকে শিখতে হবে কি ইমেজ ক্লাসিফিকেশন, সিএনএন দিয়ে কিভাবে আসলে ইমেজ ক্লাসিফিকেশন করে। তো সিএনএন দিয়ে যদি আপনি ইমেজ ক্লাসিফিকেশন করতে যান, সেক্ষেত্রে পিক্সেল বাই পিক্সেল ধরে আপনি কাজ করবেন। তারপর লাইক এখানে বিভিন্ন রকমের প্রিটেইন মডেল আছে, যেগুলো টপ অফ সিএনএন মূলত তৈরি করছে, বিভিন্ন রকম অ্যালগোরিদম, বিভিন্ন কোম্পানি এগুলো ট্রেন করে রাখছে, যেমন মাইক্রোসফট করছে কিছু, গুগল কিছু করছে, বা আদার কোম্পানিগুলো কিছু করছে। ওকে, তো তারা আসলে সিএনএন উপর বেচ করে হিউজ অ্যামাউন্টের ইমেজ দিয়ে তারা কিছু মডেল ট্রেন করে রাখছে। তো এটা এই প্রিটেইন মডেলগুলোকে নিয়ে কিভাবে আপনি কাজ করতে পারেন, কিভাবে ফাইন টিউন করা যায়, এই সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে বা আপনার কাজ করতে হবে। ওকে, তো প্রিটেইন মডেল নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন এটাকে একটা সুন্দর একটা নাম আছে, এটাকে বলা হয় ট্রান্সফার লার্নিং। তো এই ট্রান্সফার লার্নিং এই যে নলেজটা, এই নলেজটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এগুলো আপনাকে শিখতে হবে। ঠিক আছে, তো কিছু প্রিটেইন মডেলের নাম এখানে দিচ্ছি, যেমন ভিজিজি, তারপর হইতেছে রেসনেট, ইমেজনেট। এটা ছাড়াও আরও অসংখ্য মডেল আছে। আপনি যদি জাস্ট গুগলে সার্চ দেন যে কেরাস প্রিটেইন মডেল অন সিএনএন, তাহলে দেখবেন যে এরকম প্রায় 30-40টা বা 50টা লিস্ট চলে আসবে, কারণ এগুলো প্রত্যেকটা বিভিন্ন রকমের ভার্সন আছে, সেগুলো আপনার সামনে চলে আসবে। বাট আমি কিছু পপুলার নাম এখানে রাখছি, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছুই না। সো আমরা ইমেজ বা কম্পিউটার ভিশন এই ফিল্ডে নিয়ে এতক্ষণ কথা বললাম, তো আমি এটা এবার মিনিমাইজ করে দিচ্ছি। তো এবার ডিপ লার্নিং এর আরেকটা ইম্পর্টেন্ট ফিল্ড আছে, যেটাকে বলা হয় টেক্সট বা এনএলপি। ওকে, তো এনএলপিতে যদি আপনি কাজ করতে চান, সবার শুরুতে আমি বলি যেহেতু টেক্সট ডাটা নিয়ে কাজ করতে হবে, তার মানে কি টেক্সট প্রিপ্রসেসিং টেকনিক, যেটা আমি অলরেডি মেশিন লার্নিং এ আলোচনা করছি, সেগুলো আপনার লাগবে। ওকে, যেমন রেজেক্স, তারপর হইতেছে যে আমরা বিভিন্ন রকমের টেক্সট কে স্কেলিং টেকনিক নিয়ে কথা বলছিলাম, তারপর ভেক্টরাইজার নিয়ে কথা বলছিলাম, এগুলো লাগবে, টেক্সট প্রিপ্রসেসিং লাগবে। তারপর কিছু সিকোয়েন্স মডেল আছে, যেগুলো মূলত টেক্সট ডাটা নিয়ে কাজ করতে পারে। ওকে, বা সিকোয়েন্সিয়াল ডাটাকে হ্যান্ডেল করতে পারে। এই মডেলগুলো সম্বন্ধে আপনার আইডিয়া রাখতে হবে। যেমন এর মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, আরএনএন, তারপর এখানে আছে হচ্ছে এলএসটিএম, তারপর আছে জিআরইউ, তারপর ট্রান্সফর্মার উপর বেচ করে মডেল আছে, যেমন বার্ট আছে। ওকে, এটা গুগল ইন্ট্রোডিউস করছে। তো
দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো দিয়ে আপনি সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারেন বা আপনি টেক্সট ক্লাসিফিকেশনের কাজ করতে পারেন। ওকে, তো আমরা যদি একটু দেখি, হ্যাঁ এই নামগুলো আছে এখানে, তো এগুলো আপনাদের লাগবেই। আপনি যদি এগুলো ইমপ্লিমেন্ট করতে চান, এই যে আমি ডিপ লার্নিং এর কথা বললাম যে এএনএন, তারপর সিএনএন, তারপর হইতেছে আরএনএন বা এলএসটিএম, জিআরইউ, বার্ট, হ্যাঁ এগুলো সব কিছুই আপনি পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং পাইথনের কিছু লাইব্রেরি আছে বা ফ্রেমওয়ার্ক আছে, যেমন কেরাস আছে, টেনসরফ্লো, পাইটর্চ, এগুলো দিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। এখন তারপরে আরো কিছু বিষয় আছে এখানে যেগুলো হয়তো আমি এখানে অ্যাড করি নাই, তারপরে বাট আমি আপনাকে আইডিয়া দিচ্ছি। যেমন আপনি একটা মডেলকে ট্রেন করছেন বা সিএনএন মডেলকে ট্রেন করছেন, তারপর এই মডেলটা আপনি যতগুলো নিউরন ইউজ করছেন, যতগুলো লেয়ার ইউজ করছেন বা লার্নিং রেট ইউজ করছেন, এটাই কি পারফেক্ট কিনা এই মডেলের জন্য। সো এখানে মডেলটাকে মানে টিউন করার প্রয়োজন হয়, যেটাকে বলা হয় হাইপার প্যারামিটার টিউনিং। ওকে, তো হাইপার প্যারামিটার টিউনিং আসলে খুবই ইম্পর্টেন্ট। সো হাইপার প্যারামিটার টিউনিং এটা শুধু ডিপ লার্নিং এর জন্য না, এটা মেশিন লার্নিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং সব ক্ষেত্রেই লাগবে। সো দ্যাট আমি এটা সবার শেষে আলোচনা করতেছি মডেল টিউনিং নিয়ে। তো মডেল টিউনিং যদি আপনি করতে চান, এখানে বেশ কিছু টেকনিক আছে যেটা মূলত মেশিন লার্নিং, ডিপ লার্নিং বোথ কেসেস আমরা এটা ইউজ করতে পারি। যেমন গ্রিড সার্চ আছে, গ্রিড সার্চ আছে, তারপর র্যান্ডম সার্চ আছে, তারপর জেনেটিক অ্যালগোরিদম আছে, তারপর হচ্ছে বেজিয়ান অপটিমাইজেশন আছে। সো এগুলো সবই হইতেছে কি মডেল টিউনিং টেকনিক, যেটা মূলত আপনার ডিপ লার্নিং এর ক্ষেত্রেও মেশিন লার্নিং এর ক্ষেত্রেও। ওকে, এবং বেশ কিছু লাইব্রেরি আছে যে লাইব্রেরি দিয়ে আপনি হয়তো এগুলোকে মানে ইমপ্লিমেন্ট করতে পারেন। যেমন ধরেন লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক আপনি বলতে পারেন, যেমন অপটিউন আছে, তারপর কেরাস টিউনার আছে, এগুলো দিয়ে আপনি মডেল টিউন করতে পারেন। তো এগুলো হচ্ছে ওভারঅল টেকনিক বা ওভারঅল অ্যাপ্রোচ। আপনি আসলে মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ে যদি ভালো হইতে চান, হ্যাঁ তাহলে আপনার কোন কোন স্পেসিফিক টপিকগুলো বাদ দেওয়া যাবে না বা কি কি আপনি শিখবেন, এটার একটা লিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো এখন আমি মেশিন লার্নিং শুরু করার আগে যেমন একটা বলছিলাম যে ডাটা প্রিপ্রসেসিং লাগবে, তো ডাটা প্রিপ্রসেসিং করার আগেও আপনার কিছু লাগবে, যেটা হইতেছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। তো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স খুবই ইম্পর্টেন্ট টপিক। আপনি যদি স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্সকে আপনি যদি ইগনোর করে যান, তাহলে আমি যে এতক্ষণ কথা বললাম মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে, এখানে গিয়ে আপনার অনেক সমস্যা হবে বা অনেক কিছু আপনি বুঝবেন না। আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা ডাটা সেট নিয়ে কাজ করতেছেন, সেই ডাটাটা আসলে কিভাবে ডিস্ট্রিবিউটেড এটা যদি আপনি না বুঝেন বা ভিজুয়ালাইজ করে যদি আপনি সেখান থেকে একটা ডিসিশনে না আসতে পারেন, তাহলে সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। আপনি যে ধরেন ডাটা প্রিপ্রসেসিং আসছেন, এখান থেকে আপনি যে ট্রান্সফরমেশনে আসছেন, তো আপনি কোন ট্রান্সফরমেশন করবেন, কিভাবে করবেন, কোনটা করলে ভালো হয়, এটা বুঝবেন কেমনে। এই নলেজটা আসে হইতেছে স্ট্যাটিস্টিক্স থেকে। ওকে, এই নলেজটা স্ট্যাটিস্টিক্স থেকে আসবে। সো অফকোর্স স্ট্যাটিস্টিক্স অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা বোথ আর ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ লিনিয়ার অ্যালজেব্রা যদি না জানেন, তাহলে আপনি ডিপ লার্নিং এর অনেক কিছুই আপনি বুঝবেন না। কারণ ডিপ লার্নিং এর যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করি, এবং প্রত্যেকটা ইমেজ হইতেছে একটা ম্যাট্রিক্সের মতো, লেয়ার বাই লেয়ার ম্যাট্রিক্সের মতো আমরা দেখতে পারি। সো এই যে ম্যাট্রিক্সগুলো নিয়ে বিভিন্ন রকম অপারেশন করবেন, এই অপারেশনগুলোর প্রত্যেক নলেজ আসলে লিনিয়ার অ্যালজেব্রা থেকে। সো দ্যাট লিনিয়ার অ্যালজেব্রা খুব ইম্পর্টেন্ট, এবং একই সাথে ক্যালকুলাস। কারণ এই যে দেখেন আমরা এখানে আলোচনা করছি কি নিয়ে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে। তো আমরা যদি গ্রেডিয়েন্ট ডিসেন্টের কথা বলি, তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট পুরোটাই আসলে ডিপেন্ড করে হইতেছে ক্যালকুলাসের উপর। ওকে, সো গ্রেডিয়েন্ট ডিসেন্টের আমি ডিফারেন্ট কাইন্ড অফ টেকনিক আমি কথা বলছি। আমি যদি বলি নর্মালি অ্যাডাম আছে, অ্যাডাম-এক্স আছে, এএমএস প্রফ, আরএমএস প্রফ, হ্যাঁ স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, সব কিছু কনসেপ্ট আসতেছে হইতেছে ক্যালকুলাস থেকে। সো এগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে ক্যালকুলাস লাগবে এখানে, কারণ ডেরিভেটিভ করে করে মূলত আমরা সলিউশনে যাই। তারপর নট অনলি দ্যাট, ক্যালকুলাস আরও কেন লাগবে আমি বলি। যখন আপনি একটা ডিপ লার্নিং মডেলকে ট্রেন করবেন, ট্রেন করতে গেলে প্রথমে হইতেছে ফরওয়ার্ড পাস, তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড পাস। তো যখন আপনি ব্যাক প্রপোগেশন করতে যাবেন, তখন প্রত্যেকবার আসলে মানে কস্ট ফাংশনে মানে নির্দিষ্ট একটা প্যারামিটারের রেসপেক্টে কোনো কস্ট ফাংশনটাকে মূলত ডেরিভেটিভ করা হয় বা ডেরিভেটিভ করে করেই মূলত সামনের দিকে আগানো হয়। ওকে, তো এই যে ডেরিভেশনগুলো, এগুলো যদি আপনি ক্যালকুলাস না বোঝেন, তাহলে তো পারবেন না আপনি বা বুঝবেন না, তাই না? তো আপনার নলেজটা আসলে অসম্পূর্ণ থেকে যাবে। সো দ্যাট এই প্রত্যেকটা নলেজ খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র যদি আপনি মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং খুব ভালোভাবে শিখেন, তারপরেই আপনার জেনারেটিভ এতে যাওয়া উচিত বলে আমি মনে করি। আদারওয়াইজ শুধু জেনারেটিভ এতে যদি যান, তাহলে বা অনেকে যেটা করে যে একটা ইউটিউব থেকে একটা দেখে একটা প্রজেক্ট করলো, করে জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করে দিছে এবং বলতেছে আমি জব পাইতেছি না।
এখন তাকে যখন ইন্টারভিউতে গিয়ে বলতেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বায়াস অ্যান্ড ভ্যারিয়েন্স, সে হা করে আসে ভাবে বায়াস যেন কি আমি মনে হয় দেখছিলাম, যখন বলতেছে হোয়াট ইজ নর্ম তখন বলছে নর্ম তো আমি শুনি নাই, বলতেছে রিডিউসেবল অ্যান্ড ইরিডিউসেবল এররের মধ্যে ডিফারেন্স কি বলতে পারতেছে না। তো তাকে কিভাবে একটা কোম্পানি হায়ার করবে বলেন? তাকে তো হায়ার করবে না। সে কেন বলতে পারতেছে না? বিকজ তার বেসিক ক্লিয়ার না। তো বেসিক ক্লিয়ার কিভাবে হবে? বেসিক ক্লিয়ার করতে গেলে এই টপিকগুলো আপনার খুব ভালোভাবে জানতে হবে। ওকে, এবং এর জন্য মিনিমাম আপনার 6 মাস সময় রাখা উচিত। ওকে, তো আমি যদিও আমাদের ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং কোর্সের ওভারঅল স্ট্রাকচার নিয়ে কথা বলছি, বাট নট নেসেসারি যে আমাদের কোর্সে এনরোল হয়ে আপনাকে এগুলো শিখতে হবে। আপনি এই টপিকগুলো যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। এখন অনলাইন দুনিয়া ওপেন, বিভিন্ন রকম রিসোর্স ওপেন, সো আপনি যেখান থেকে শিখেন না কেন জাস্ট এই টপিকগুলো খুব ভালোভাবে শিখবেন। আর যারা আমাদের কোর্সে আসবেন তাদের জন্য ওয়েলকাম। তাহলে আপনি স্ট্রাকচার মানে লাইক শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রাকচার ওয়াইজ শিখতে পারবেন। দ্যাটস ইট। তো নেক্সট ভিডিওতে আমি ওভারঅল ডেটা সায়েন্স নিয়ে কথা বলবো। সেখানে হয়তো বা আমি জেনারেটিভ এআইও অ্যাড করবো, আমি স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটিটাও অ্যাড করবো। দেখেন, আমি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যান্ড লিনিয়ার আলজেব্রা কিন্তু আমি এখানে রাখি নাই। তার কারণ আমি ভিডিও ডেসক্রিপশনে ফুল মডিউল লিস্টটা দিয়ে দেবো। কারণ আমি যদি এইটাও লাইন বাই লাইন অ্যাড করতে যাই তাহলে আমার ভিডিও হবে 2 ঘন্টা, যেটা কেউ দেখবে না আসলে। সো দ্যাট আমি এটা আসলে অ্যাড করি নাই। বাট আপনি ভিডিও ডেসক্রিপশনে ফ্রি রিসোর্সই পাবেন, যেটা মূলত স্ট্যাটিস্টিক্স অ্যান্ড লিনিয়ার আলজেব্রার জন্য পারফেক্ট অ্যান্ড কমপ্লিট একটা রিসোর্স। ওকে, সো ওইটা যদি আপনি কমপ্লিট করে ফেলেন তাহলেই হবে। ওকে, সো এক একটা প্লেলিস্টে হয়তো এরকম লাইক স্ট্যাটিস্টিক্সে হয়তো 20-21টা ভিডিও আছে, লিনিয়ার আলজেব্রা হয়তো আপনি 50-60টা ভিডিও পাবেন। মানে এটা অলরেডি চলতেছে, 41টা হয়ে গেছে, আরও কিছু ভিডিও আপলোড হবে, 60টা বা 70টার মতো ম্যাক্সিমাম হবে আর কি। তো এগুলো কভার করলে আপনার স্ট্যাটিস্টিক্স অ্যান্ড লাইক ম্যাথমেটিক্স কভার হয়ে যাবে। ওকে, আর পাইথনের কথা যেটা বললাম, পাইথনের আসলে রিসোর্স মানে অ্যাভেলেবল। সো পাইথন আপনি মানে মিনিমাম আপনার বেসিক পাইথন লুপ, কন্ডিশন, তারপর ডাটা স্ট্রাকচার, হ্যাঁ, এই কনসেপ্টগুলো খুব ভালোভাবে আপনার শেখা উচিত। এবং পাইথনের কিছু স্পেসিফিক লাইব্রেরি আছে, যেমন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, হ্যাঁ, সাইকিট লার্ন, তারপর হইতেছে যে এনএলটিকে, হ্যাঁ, স্ট্যাটস মডেল, হ্যাঁ, প্লটলি, এই লাইব্রেরিগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে আর কি, খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে আপনি ডাটাকে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন এবং ডেটা নিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় আপনারা ওভারঅল স্ট্রাকচারটা বুঝতে পারছেন কোর্সের, এবং নট অনলি কোর্স, আপনারা ওভারঅল টপিকগুলো বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি আসলে কি কি টপিক আপনার শেখা দরকার। তো আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, বা আমার কথার সাথে যদি আপনি কোনো কিছু একমত না হন সেটাও আপনি জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনার রিপ্লাই দেওয়ার জন্য। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।